হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। তো আমি হয়তো দিনের দিন ব্লগগুলো তোমাদের দিতে পারি না, তার জন্য তোমাদেরকে আবারও বলছি সরি। তো কিছু করার নেই, সত্যি কথা আমি টাইম করে উঠতে পারি না, তবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে যেমন জামাষষ্ঠীর ব্লগটা অনেক দিন পরই দেওয়া হয়েছে, তেমন আজকে দিচ্ছি অম্বুবাচীর ব্লগটা। অম্বুবাচী যে কাটার যে বৃহস্পতিবার দিন যে অম্বুবাচী কাটলো, সেদিনকে অনেক ভোর ভোর উঠতে হয়েছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি সারাদিনটা কী করে কাটালাম এত ভোর থেকে উঠেও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই জন্য ভিডিওটা ক্লিক করে রেখেছিলাম। ওই যে একটাই আমার সমস্যা, আমি টাইম করে উঠতে পারি না। তো সেদিনকে উঠেছিলাম ভোরবেলা 4টের সময়। 4টের সময় উঠেই আগে দেখো আমি রান্নাঘরে ঢুকে গেছি ব্রাশটা কোনো রকমে করে। আমার কি বলো তো, ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিই, তারপর দেখো রান্নাঘরে ঢুকে গেছি। ডিম দিয়ে তরকারি করছি আলুর। তোমাদের দাদা সকালে টিফিন নিয়ে যাবে, ওই জন্য আগে রুটি তরকারিটা করে নিচ্ছি। দেখো 4:24 বাজে, আমি যখন ঘড়িটা দেখালাম তোমাদের দেখো 4:24 বাজে সকালবেলা, মানে ভোরবেলা। তো দেখো আগে টিফিনটা ওই জন্য করে নিলাম, আর এই দেখো আটা বের করে নিয়েছি, আটাটাও মেখে নেবো। তো ও টিফিনটা নিয়ে যাবে, সেদিনকে ওর তাড়া ছিল, ওই জন্য বাবুকে স্কুলে দিয়ে যাবে, একেবারে টিফিন নিয়ে চলে যাবে। তো ওই জন্য আগে টিফিন করে নিলাম। তারপর আজ তো শোয়া তো হয়নি, কারণ সেদিনকে সমস্ত ঠাকুর পরিষ্কার করতে হয়, তো শোয়া হয়নি, ওই জন্য আর একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তাড়াতাড়ি করে আটা রুটি তরকারিটা ওকে করে দিয়ে আমি যাব ঠাকুর ঘরে। তো সেদিনকে কি করেছিলাম, দোতলাটা যেহেতু মানে ওপর ঠাকুর ঘরটা গেলে অনেকটা টাইম লাগবে, ওই জন্য যতটা পেরেছিলাম দোতলার কাজটা মানে নিচের কাজটা আগে সেরে কমপ্লিট করে ঝাঁট দিয়ে ওদের রুটি তরকারিটা করে আগে ঘরদোরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম। তারপর যাব ওপরে ঠাকুরের কাছে গিয়ে তো অনেকটা পরিশ্রম বলছি, মানে পরিষ্কার করতে হবে, তাই না? গোটা ঠাকুর ঘরটাই নেড়ে চেড়ে সমস্ত পরিষ্কার করতে হবে, ওই জন্য টাইম লাগবে। তো দেখো তরকারিটা বসিয়ে দিলাম তোমাদের সঙ্গে বকতে বকতে, তারপর এলাম আটা মাখতে। সত্যি কথা বলতে ভোরবেলায় উঠে যেন চোখ থেকে ঘুম ছাড়ছে না, কিন্তু এত কাজের প্রেশার থাকে এক এক দিন যে সত্যি কথা মানে ঘুম পেলেও কিছু করার থাকে না, না ঘুম তুই বাড়ি যা, এখন আমি কাজ করি। তো আটাটা মেখে চাপা দিয়ে রাখলাম, একটুখানি না চাপা দিলে আমি যেন রুটি বেলতেই পারি না, যেন কিরম অস্বস্তি হয়, ওই জন্য একটু চাপা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো বাসনটা মেজে ফেলবো, ও আটা হাতটাও ধোয়া হয়ে যাবে আর বাসন কটাও মাজা হয়ে যাবে। বাসি বাসন কটা পড়েছিল ওগুলো মেজে নিলাম। আর এইদিকে দেখো সকাল হচ্ছে একটু একটু করে, কি ভালো লাগছিল সেদিনকের ওয়েদারটা যে তোমাদের কি বলবো। আর একটু যেহেতু মেঘলা মেঘলা ছিল, আরও যেন ভালো লাগছিল, কি সুন্দর শান্ত পরিবেশ, এত ভালো লাগছিল যে তোমাদেরকে ধারণা করতে পারবো না, যে আস্তে আস্তে সূর্য মামা উঠছে, সকাল হচ্ছে, মানে অন্যরকম একটা অনুভূতি। আর এদিকে দেখো তোমাদের দাদার জন্য চাটা বসিয়ে দিয়েছি, ও উঠে পড়েছে, তরকারি হয়ে গেছে, আর রুটিটা এবার করে ফেলবো। তো রুটিটা করে তারপর ওকে চা গরম করে দিলাম, ওর ব্রাশ করা হয়ে গেছিলো, ওকে চাটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এদিকে তারপর বাবুকে রেডি করে দিচ্ছি। তো বাবুকে রেডি করে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি, দেখো ও যাবে স্কুলে, ওকে দিয়ে তোমাদের দাদা একদম কাজে চলে যাবে। তারপর এলাম, ওর ফাঁকেই আমি দুতলার ঘরদোরটা একেবারে মুছে ফেলেছিলাম। তারপর এলাম ছাদে। এই গাছটা বাবু পছন্দ করে কিনেছিল, কি সুন্দর ফুল হয়েছে দেখো, এত সুন্দর ফুলটা হয় যে কি বলবো। জবা ফুলটা মানে ওই যে ঝুমকোটা আছে ওর মধ্যে দিয়েও আবার একটা ফুল ফোটে, এত সুন্দর লাগে যে তোমাদের কি বলবো। কিন্তু ও মানে ওদের কাছ থেকে যখন ফুলটা কিনেছিলাম, তখন ওই ফুলটা মানে যে দুটো জবা ফুলের যে ঝুমকোটা দিয়ে যে ফুলটা ফোটে, ওই ফুলটা না কি সুন্দর হতো, কিন্তু এখন অতটা বোঝা যাচ্ছে না, জানি না কেন। মানে আমি যখন ছাদে গেছি প্রায় 6টা বাজে, বাবু স্কুল বেরিয়ে গেল, তারপর তো তখনও ভালো করে কালার ফুলগুলো ফোটেনি। রাতে সাদা ফুলগুলো সব ফুটে গেছে, কিন্তু কালারিং মানে সেই জবা ফুলগুলো, লাল জবাগুলো ফুলগুলো সেরকমভাবে ফোটেনি। তো
দেখো আর প্রচুর পরিমাণে ফুল হয় জানো তো এখন গাছে গাছে এখন এত ফুল হয়, বৃহস্পতিবার দিন না ফুল কিনলেও হবে। আর এই দেখো লেবু গাছটা দেখেছো, লেবু গাছটা তো কি সুন্দর, মানে এত পাতা বেরিয়েছে যে কি বলবো। তো এই নয়নতারা ফুলটা যে এত সুন্দর লাগছে যে মানে আমার এত ভালো লাগে এইসব ফুলগুলো দিয়ে ঠাকুর সাজাতে, যেন অন্যরকম হয় দেখবে ঠাকুর ঘরটা, যে রূপটাই যেন চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, তারপর এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে দেখো ঠাকুরগুলো অপরিষ্কার হয়ে আছে, অনেক দিন যেহেতু পুজো টুজো করা হয়নি, 4-5 দিন তো ঠাকুর ঘরে ঢোকাই হয়নি, যেই থেকে 7ই অম্বুবাচী পড়েছিল সেই থেকে আর ঠাকুর ঘরে ঢোকা হয়েছিল না। তো দেখো আগে এলাম ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিতে। তো ভালো করে ঠাকুরগুলো পরিষ্কার করলাম, কাপড়গুলো অনেক দিন ধোয়া হয়নি, সেই ধোয়া হয়েছিল মনে পৌষ মাসে, পৌষ মাস করেই মনে হয় ধোয়া হলো। আর তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি। এমনি আমি ঠাকুরগুলো মাঝে বৃহস্পতিবার মানে বুধবার দিন রাত্রিবেলা যখন ঠাকুরের বাসন নামিয়ে নিয়ে আসি, ঠাকুরের মুখ টুকগুলো একটু করে পরিষ্কার করে নিই, তো কাপড়গুলো একটু করে ঝেড়েও নিই, তো সেই পরিষ্কার করা হয়, মানে এমনি তুলে কাপড়গুলো কাচা হয়নি। তো আগে সার্ফের জল করে, শ্যাম্পু জল করে ভালো করে যেখানটা ঠাকুরগুলো রাখবো সেখানটা ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। দেখো মুছে নিচ্ছি আগে ওখানটা, যেহেতু ঠাকুরগুলোকে মুছে মুছে রাখবো ওই জন্য আগে ওখানটা ভালো করে মুছে নিচ্ছি। এবার ঠাকুরগুলোকে একটা একটা করে নামাবো। ভালো করে ফোনটা রাখার পজিশান পাচ্ছিলাম না, ওই জন্য উপরটায় তুলে রাখলাম যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। তারপর দেখো আমি ঠাকুরগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেবো মানে এই ঠাকুরগুলো তো মোচার সেরকম কিছু নেই, এমনি ওপরে হালকা শুকনো কাপড় করে মুছে নেবো। আর এমনি যে পিকচারগুলো আছে ওগুলো একটু শ্যাম্পু জল করে শুকনো, মানে জল জল নয় শুকনো করে একটু হালকা করে মুছে নেবো। তো ওই করছি ঠাকুর আর ঠাকুরের যত্ন করতে আমার সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক দিন কথাবার্তা না বললে আমারও যেন মনটা কীরকম লাগে, যে না বন্ধুদেরকে ভিডিও দেওয়া হয়নি, কথাবার্তা হয়নি। সব থেকে বড় কথা কী বলো তো, তোমরা কমেন্ট করলে আরও ভালো লাগে। তোমরা কেউ তো কমেন্ট করো না, তোমরা ভিডিও দেখো সবই করো কিন্তু কমেন্ট করো না। কমেন্ট করলে আমারও তো ভালো লাগে, তাই না বলো? তোমরা যদি কমেন্ট করো তখন আমি বুঝতে পারবো না আমারও সঙ্গে কেউ আছে, কেউ কথা বলে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো দেখো বকতে বকতে আমার ঠাকুর ঘরটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ওইদিকে মা বলছে যে কাপড়গুলো আমাকে তুলে দে, আমি কাপড়গুলো সার্ফে দিয়ে কেচে দিই। কারণ কী বলতো, এত বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে। আর ছেলেটাকে স্কুল পাঠিয়ে দিলে রেনকোট যতই পড়ুক, আমার যা বৃষ্টি হলে যেন টেনশান হয়, মনে হয় যেন কী করে আসবে, বৃষ্টিতে তো সেই ভিজেই যাবে। আর ওর যেহেতু একটু ঠান্ডার ধাত, একটু বৃষ্টিতে ভিজলেই না শরীরটা খারাপ করবে। দেখো সমস্ত ঠাকুরগুলো মুছে এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি। আর এবারে ঠাকুরের ওখানগুলো স্ল্যাবগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নেব। কাপড়গুলো মাকে বের করে দিয়ে এসেছি, মা ওখানে ভালো করে পরিষ্কার করবে। তো তারপর দেখো বৃষ্টি চলে এলো, বললাম না যে আকাশটা এত জ্বালাচ্ছে যে কি বলবো। অম্বুবাচীতে বৃষ্টি হলো না, তারপর বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি ঝমঝম করে। সমস্ত কাপড়গুলোকে নিচে নিয়ে এসে পাথর ঘরে মিলে দিলাম। যেই মিলে দিলাম তার কিছুক্ষণ পরে আবার রোদ্দুর উঠেছে। ভালো লাগে বলো রোদ্দুর দেখে থাকতে? তো মনে হয় যেন আবার একবার দিয়ে আসি। তো আবার কি করলাম, একবার দিয়ে আসলাম ছাদের মধ্যে। তো তারপর দেখো বিছানাটা এসে নিচে দুতলা সব মোছামুছি হয়ে গেছিলো, ওপর থেকে নিচে পর্যন্ত সব মোছা হয়ে গেছিলো, কিন্তু বিছানাগুলো ঝাড়া হয়েছিল না। ওই জন্য বিছানাটা ঝাড়তে চলে এলাম। নিচে ঘরে বিছানাগুলো ঝেড়ে ফেললে আমার সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বিছানাটা ঝাড়তে চলে এলাম, বিছানাটা ভালো করে গুছিয়ে, কোনো বিছানাই গোছানো হয়নি, মায়েদের ঘরে গোছানো হয়নি, আমাদের ঘরেও গোছানো হয়নি, কোনো দিকটাই ভালো করে গোছানো হয়নি বিছানাগুলো। তো ওই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিয়ে তারপরে কটা চায়ের বাসন আছে ও কটা মেজে একেবারে চান করে নেবো। আর যেহেতু বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা আমার সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টার মতো। তো 1 ঘন্টা তো লাগেই মালা টালা পরাতে করতে। আর ঠাকুরকে ভালো করে না পুজো করলে আমারও যেন মনটা খুঁতখুত করে। তো ভালো করে পুজো করে টাইম লাগবে, ওই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে যাব। তাও জানো সেদিনকে কটা বেজে গেছে টিফিন খেতে, 12টা বেজে গেছিলো। তো তারপরে মা অম্বুবাচী কাটলে, যেহেতু রথ মানে বৃহস্পতিবার অম্বুবাচী কেটেছে, শুক্রবার রথ ছিল, হ্যাঁ শনিবার বিপত্তারিণীবারের পুজো ছিল। তো ওই জন্য মা গেছে ফল কাটতে, একা হাতেই সমস্ত সামলাতে হচ্ছে, যেহেতু ছাদে আবার জামা কাপড় আছে, সমস্তটাই একা হাতে করতে হচ্ছে।
তো ওই জন্য 10বার জানলার দিকে দেখছি যে বৃষ্টি আসছে কি না। তো বৃষ্টি আসলে মানে পাতলা করে টাঙিয়ে দিয়ে এসেছি, যে কটা হাওয়ায় শুকনো হবে, বৃষ্টি আসলে আবার সমস্তটা ভিজে যাবে। ওই জন্য যেন 10বার মানে কাজ করেও যে কাজটা করব সেটাও যেন সে মন দিয়ে করতে পারছি না, জানলার দিকে 10বার তাকাচ্ছি। তো যাই হোক, এই একটা বর্ষাকালে মানে সারা বছর দেখবে 6-7 মাস, হ্যাঁ 9 মাসের মতো তো প্রায় দেখবে তুমি রেস্টে থাকবে, মানে ভালোই অতটা হয় না, যেমন শীতকাল গরমকালে অতটা দৌড়ঝাঁপ করতে হয় না, কিন্তু এই 3-4টে মাস তোমাকে এত দৌড়ঝাঁপ করাবে যে তোমার এক্সারসাইজ হয়ে যায়, তাই না? সারা বছরের ব্যায়ামটা এই 3-4 মাসে করিয়ে দেয় সিঁড়ি ওঠানামা করে করে। তো যাই হোক, চান টান করে তারপরে ঠাকুর ঘরে এলাম, কাপড় টাপড়গুলো পেতে কোনো রকমে নেড়ে চেড়ে পাকার তলায় দিয়ে শুকনো তো করেছি, কারণ ঠাকুরগুলো তো পাততে হবে, না ঠাকুরগুলো পাতলে আমি তো পুজোও করতে পারবো না। আর অত যে বাপি মালা নিয়ে এসছে, মালাগুলো কাকে পরাবো, কী করে পরাবো, তাই না বলো? তো ওই জন্য ঠাকুরগুলো কোনো রকমে কাপড়গুলো নেড়ে চেড়ে শুকনো করলাম। আর কয়েকটা কাপড় ছিল আমাদের তোলা, ওই কাপড়গুলোকে বের করলাম, বের করে ওগুলোও পাতলাম, পেতে তারপরে ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর যেন ঠাকুরগুলোকে সাজালে যেন অন্য রকম লাগে, যেন নতুন একটা ঠাকুর ঘর লাগে, তাই না বলো? আর তোমাদের দাদাকে দিয়ে লাল শালুক কিনিয়েছিলাম, নতুন লাল শালুক, ওইটাও পাতলাম, পেতে দিতে যেন ঠাকুরঘরটা যেন সেই নতুন নতুন লাগছিল। এমনি অন্য কিছু পাতার পর দেখো, অন্য কিছু কাপড় পাতার পর কিন্তু লাল শালুক দিয়ে ঠাকুরঘরে পাতলে যেন বেশি ভালো লাগে। তো দেখো আমি তারপর পুজো করে এই যে দেখো নয়নতারা দিয়ে, বললাম না তোমাদেরকে ঠাকুর সাজাতে আমার খুব ভালো লাগে, তো নয়নতারা দিয়ে এই ঠাকুরটাকে সাজিয়েছিলাম। তো কীরকম হয়েছে তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ঠাকুরঘরটা সাজানো পরিষ্কারটা কেমন হয়েছে। তারপর এলাম, মা তোমাদেরকে বললাম না যে মা বাজারে গেছে, তো দেখো মা মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, একটা বড় ইলিশ মাছ নিয়ে এসছে। কত ওজন হবে আমার ঠিক আইডিয়া নেই, তবে মোটামুটি 800-900 প্রায় হয়েই যাবে। দেখো কত বড় ইলিশ মাছটা, এত বড় ইলিশ মাছটা মা আবার বেছে নিয়ে আসেনি। এবার চান টান হয়ে গেছে, আবার আমাকে মাছ ভাজতে হলো। আর যেহেতু আমি মাছ ভাজতে ভালোবাসি, মা ওই জন্য কী বলো তো, বেশি মাছ গোটাই নিয়ে চলে আসে, বেছে নিয়ে আসে না। আমি ঘরে বেছে নিই বলে আর অসুবিধাটা হয় না। তো দেখো মাছটা এত বড় যে কি বলবো, আমার ধরতেই অসুবিধা হচ্ছিলো যে আমি কীভাবে কাটবো বুঝতে পারছিলাম না। ইলিশ মাছ তো বলো না, একটু পিসটা যদি অন্যরকম হয়ে যায় বা অন্য জায়গায় যদি চোখ বসে যায়, আমার না ভয় লাগছিল। তো মা বলছে তুই কাটতো, তো যাই হোক করে কাটলাম। কাটার পর মাছ টাছ বেছে টিফিন খেয়ে, বাবু না আসলে তো আবার টিফিনটাও খেতে পারবো না, ছেলেটা বাইরে থাকবে, টিফিন খেতে ভালো লাগে বলো, টিফিনও খেতে পারবো না। বাবু আসতে টিফিন খেয়ে তারপরে রান্না বসালাম। তো দেখো রান্না করছি এদিকে, আর ওইদিকে ঝমঝম করে বৃষ্টির যা কাজ সেটাই করে যাচ্ছে। আর এদিকে আবার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানেতে হেঁসেলের নাতাগুলো একটু মেখেও রেখেছি জানো তো, কারণ হেঁসেলের নাতাগুলো চটচট করলে আমার ভালো লাগে না, যেন সেই হাত পাত পুরো চটচটিয়ে যায়, ওই জন্য একটু গরম ফ্যানেতে মেখে দিয়েছি। ওটাও কাচবো, ওটা রান্না হয়ে যাওয়ার পর একটুখানি কেচে নেবো, কেচে নিলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো ওটাই করছি। আর এদিকে বাদবাকি যে রান্নাগুলো ছিল সেটাও কমপ্লিট করতে আরম্ভ করেছি, রান্না করছি, একা হাতেই করছি। মায়ের তো চোখটা অপারেশন হয়েছে বলে আমি বলছি তোমাকে আসতে হবে না, তুমি যাও, ঝাঁঝ টাঝগুলো লাগবে। তোমাদেরকে তো আগের ভিডিওতেও বললাম যে মায়ের চোখ অপারেশন হয়েছে, তো ওই জন্য মাকে বললাম যে তুমি চলে যাও ঘরে, ঝাঁঝ টাঝগুলো লাগবে, চোখের প্রবলেম হতে পারে, ওই জন্য মাকে পাঠিয়ে দিলাম। তো আমি একা হাতেই সমস্তটা করছি। আর বাবু তো স্কুল থেকে এসেই ছেলেটা পড়তে চলে যায়, বাড়িতে বেশিক্ষণ থাকেই না, স্কুলে চলে যায়, আসে ধরো 10:30টার সময়, 11:15 তার পড়তে চলে যায়, বাড়িতে বেশিক্ষণ থাকতেই পারে না। তো যাই হোক সারাদিনটা তো ভালোই কাটলো। সন্ধেবেলা এলাম, মায়েদের ঘরের এই তোষকটা কদিন ধরেই না ফেটে গেছে সামনেটা, তো সামনেটা কদিন ধরেই ভাবছি যে একটা কাপড় দিয়ে ভালো করে ওখানটা করে দেবো, তো ওটাই করতে এলাম। তো আমি ভালো করে একটা ব্লাউজ পিস ছিল ওটা বার করে ভালো করে সেলাই করে দিয়েছি, এত তুলো বেরোয় সামনেটা দিয়ে যে কি বলবো, সব বিছানা ঝাড়তে গেলেই যেন মেঝেতে তুলো পড়ে থাকে। আর যেহেতু সামনেটা বেশি ইউজ হয়, লোকজন এসে সামনেটাতেই বসে, ওই জন্য ওইখানটা এত তুলো বেরোয় যে কি বলবো। তো ওই জন্য দেখো মাকে বললাম যে সন্ধেবেলা আমি রান্নার সেরকম ছিল না, তো ওই জন্য আমি বললাম যে ওটাকে কমপ্লিট করি, কদিন ধরেই ভাবছি করব আর মনে থাকছে না। তো সব কিছুই মোটামুটি পারি, কাঁথা সেলাই
সেলাই সবই পারি। তো মানে শ্বশুরবাড়িতে এসে আরও যেন বেশি কিছু শিখে গেলাম, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় আর সবই শিখেও গেছি। তো মায়েদের ঘরে দেখো ওটাকে আমি ভালো করে সেলাই করে দিচ্ছি আস্তে আস্তে সামনের তোষকটাকে, আর মা ওইদিকে কী সব গোছগাছ করছে। ওটাকে করে দিলে অনেক দিন যাবে তোষকটা, এমনি ভালো আছে, সাইডগুলো সেই কী বলো তো বেশি ইউজ হয় যেখানটা, সেখানটা পরে পরে মানে তুলোগুলো বেরিয়ে যাচ্ছে। তো বাবুকে বলছিলাম বাবু একটু ভিডিওটা করে দে না, ও কিছুতেই করে দিচ্ছিল না। তো তারপর আমি বললাম যা তোকে করতে হবে না, আমি একটা বালিশের উপর ফোনটা রেখেই করে নিচ্ছি বলে তারপর আমি যাই হোক করে ভিডিওটা করলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। আমাকে প্লিজ তোমরা কমেন্ট করো, ভালো লাগবে তোমাদের কমেন্ট করলে, আমারও ভালো লাগে তোমাদের কমেন্টের উত্তর দিতে। তো দেখো তোমাদেরকে তারপর দেখাবো আমার এই ব্লাউজ পিস দিয়ে তোষকটা সেলাই করতে কেমন লাগলো, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমি ছোট করে করার চেষ্টা করেছি, তো আগেও অনেকবার কাঁথা করেছি বিয়ের পরে এসে, এখনও সত্যি কথা সময় করে উঠতে পারি না। তোমাদের বললাম না সংসারের কাজ করতে করতেই তারপর ছেলেটার পড়াশোনা, সামনে না বসলে একটু পড়বে না, তো ওকে পড়াতে করতেই আমার টাইম কেটে যায় সারাদিন করতে করতে, আর করা হয় না কিছু। আগে অনেক কাঁথা টাথা করেছি, এখন আর সত্যি কথা সময় হয় না। যাই হোক অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিনটা কীরমভাবে কাটলো না কাটলো। তো রাত্রিবেলা সেরম কিছু ছিল না, তো এই কাঁথা করলাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা সেলাই করে। তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, বাবুকে পরিয়ে টরিয়ে উঠে যেহেতু করেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার পাশে থেকো তোমরা, তো এইভাবেই পাশে থেকো আমার। তো আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি বলবো, ওই দেখো কাঁথাটা কমপ্লিট হয়ে গেছে, মানে তোষকটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগবে। ওইটা ছিল পেছন দিক আর এইটা ছিল সামনের দিক। দেখো কত জিনিসটা সুন্দর হয়ে গেল, ছিঁড়ে গেছিলো, কি বাজে দেখতে লাগছিলো তাই না বলো।